ইতিহাস কি ভালো লাগে না? কঠিন বলে মনে হয়? কিন্তু একটু গল্পের আকারে সহজভাবে বুঝে নিলেই পুরো বিষয়টা কিন্তু সহজ হয়ে যায়। তখন এটাই তোমাদের একটা ভালোবাসার সাবজেক্ট হয়ে যেতে পারে। নমস্কার বন্ধুরা, গল্পাকারে ইতিহাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই চ্যানেলে আমরা ইতিহাসের বিভিন্ন বিষয়গুলিকে গল্পের আকারে সহজ ভাষায় ব্যাখ্যা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো টেনিস কোর্টের শপথ ও বুর্জোয়া বিপ্লব। চলো তাহলে শুরু করা যাক। আমরা এর আগের ক্লাসে অভিজাত বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি যে দেখে আসতে পারো। সেখানে আমি বলেছিলাম যে কিভাবে অভিজাত বিদ্রোহের চাপে ফ্রান্সের রাজা ষোড়শ লুই বাধ্য হয়েছিলেন জাতীয় সভা বা স্টেটস জেনারেল আহ্বানের প্রতিশ্রুতি দিতে। 1789 খ্রিস্টাব্দের 1 মে তিনি স্টেট জেনারেল আহ্বানের প্রতিশ্রুতি দেন। বাস্তবে হয়ও তাই। 1789 খ্রিস্টাব্দের 5 মে প্যারিস থেকে 10 মাইল দূরে ভার্সাই নগরীতে 175 বছর পর ফরাসি জাতীয় সভার অধিবেশন বসে। এর আগে ফরাসি জাতীয় সভার অধিবেশন বসেছিল 1614 খ্রিস্টাব্দে। এই সভাতে মোট নির্বাচিত প্রতিনিধি ছিল 1214 জন, যার মধ্যে যাজক ছিল 308 জন, অভিজাত 285 জন, আর তৃতীয় সম্প্রদায়ের যে সদস্য সংখ্যা ছিল 621। কিন্তু ফ্রান্সে যে ভোটিং সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে এখন যেমন রয়েছে সেরকম না। ফ্রান্সে ভোট হতো সম্প্রদায় পিছু, মাথা পিছু নয়। আমাদের এখানে কিভাবে ভোট হয়? মাথা পিছু ভোট হয়। প্রত্যেকটা মানুষ যারা নাগরিকত্ব অর্জন করে, 18 বছর বয়স হলে আমাদের দেশে নাগরিকত্ব অর্জন করে, তো নাগরিকত্ব অর্জনের পর তার ভোটার লিস্টে নাম ওঠে এবং তারপর সে এই ভোটে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। প্রত্যেক ব্যক্তি ভোটদানের অধিকারী। কিন্তু ফ্রান্সে যে ভোটটা হতো সেটা এই ব্যক্তি পিছু হতো না। ফ্রান্সে যে 3টে সম্প্রদায় ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে এস্টেট, তো এই 3টে এস্টেটের জন্য একটা করে ভোট নির্ধারিত ছিল। এর ফলে কি হতো, ফ্রান্সের প্রথম দুটো সম্প্রদায় যারা রয়েছে এরা তো সুবিধাভোগী শ্রেণী, তো এদের দুজনের মতটা অধিকাংশ সময় একই দিনেই যেত, একই দিকেই যাবে, এটা তো স্বাভাবিক। আর তাহলে মাঝখান থেকে বঞ্চিত হতো কারা? তৃতীয় সম্প্রদায়। ওরা এমনিতেই সব দিক থেকে বঞ্চিত, তারপরে আবার এই ভোটিং সিস্টেমে দুটো ভোট যদি ওদের দিকে পড়ে যায় তাহলে একটা ভোটে তো এরা কখনোই জিততে পারবে না। তার ফলে কি হচ্ছে, এরা কখনোই জিততে পারছে না। এই সময় তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা রুখে দাঁড়ালো। তারা বলছে যে না, এই সম্প্রদায় পিছু ভোটিং সিস্টেমটা এবার বাদ দেওয়া হোক, ভোট হবে মাথা পিছু। আর একটা জিনিস হতো, 3টে সম্প্রদায়ের লোককে 3টে আলাদা আলাদা ঘরে বসানো হতো। তৃতীয় সম্প্রদায় দাবি করছে এখন থেকে সবাই একই ঘরে বসবে আর মাথা পিছু ভোট হবে, ওসব সম্প্রদায় পিছু ভোট আর হবে না, যেটা স্বাভাবিকভাবেই কেউ মেনে নিল না। এমনকি ফ্রান্সের রাজাও সেটাকে মেনে নিল না। এবার যখনই রাজা তাদের দাবিগুলো মেনে নিচ্ছে না, তারা এবার রেগে যাচ্ছে আর বলছে যে ফ্রান্সের তো অধিকাংশ জনগণই হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের, প্রথম দুটো সম্প্রদায়ের তো লোক বেশি ছিল না, তাহলে মেজরিটি যেহেতু তৃতীয় সম্প্রদায়, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের লোকেরা ঘোষণা করছে যে আমাদের এই তৃতীয় সম্প্রদায়ই হচ্ছে আসল জাতীয় সভা, তাই আমরা যেটা ঠিক করব সেটাই হবে। কর ধার্যের অধিকার একমাত্র রয়েছে আমাদের, আমরাই সংখ্যাগরিষ্ঠ। এবার 1789 খ্রিস্টাব্দেরই 20 জুন তারিখে এই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা যখন তাদের জন্য নির্দিষ্ট ওই ঘরে, 3টে সম্প্রদায়ের 3টে আলাদা আলাদা ঘর বা কক্ষ ছিল বললাম না, তো তাদের জন্য যে ঘরটা ছিল সেটাতে যখন তারা ঢুকতে যাবে তখন দেখছে যে সেই ঘরে একটা তালা দেওয়া আছে। এরপর তারা কি করবে? তারা তো আর ঘরে ঢুকতে পারছে না, তো তারা কি করলো, তারা তাদের ওই সভাকক্ষের পাশেই একটা টেনিস খেলার মাঠ ছিল, সেই টেনিস খেলার মাঠে তৃতীয় সম্প্রদায়ের সবাই একসঙ্গে গেল। এই সময় তাদেরকে নেতৃত্ব দিল মিরাবো আর আবেসিয়েস নামে 2 ব্যক্তি। এবার তারা ওইখানে গিয়ে কি করছে, তারা ওইখানে গিয়ে একটা শপথ গ্রহণ করছে। তৃতীয় সম্প্রদায়ের সব সদস্যরা কি বলছে, যে যতদিন না ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
এই যে টেনিস খেলার মাঠে টেনিস কোর্টে গিয়ে তারা এই শপথটা পাঠ করলো, একটা শপথ নিল, সবাই মিলে ঐক্যবদ্ধ হলো, এই ঘটনাটাই ফ্রান্সের ইতিহাসে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। তাহলে বোঝা গেল টেনিস কোর্টের শপথ কি। এরপর শপথ গ্রহণ তো হয়ে গেল। 20 জুনের পর 23 জুন তারিখে রাজা একটা রাজকীয় অধিবেশন ডাকলো, যেখানে 3টে সম্প্রদায়ই উপস্থিত ছিল। রাজা কিন্তু তৃতীয় সম্প্রদায়ের যে দাবিগুলো সেগুলো এখনো পর্যন্ত মানেননি। তাদের দাবিকে অবৈধ বলে ঘোষণা করে রাজা চলে যায়। রাজার সাথে সাথে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের মানুষরাও চলে যায়। থেকে যায় শুধু তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা। এবং তারা বলেন, তাদের মধ্যে যারা মেন নেতা মীরাবো, তাদের মধ্যে বললাম যে মীরাবোর নেতৃত্বে টেনিস কোর্টের শপথ হয়েছিল। এই মীরাবো কিন্তু আদতে একজন অভিজাত বংশীয়। আসলে যখন এই তৃতীয় সম্প্রদায়ের মানুষরা এক হচ্ছিল তখন কিন্তু তাদের মধ্যে কিছু যাজক ও অভিজাত তাদের দলে যোগ দিয়েছিল। তো মীরাবো তখন জানায় যে জনগণের ইচ্ছায় আমরা এখানে সমবেত হয়েছি, একমাত্র বেয়নেটের আঘাতই আমাদের এখান থেকে সরাতে পারবে। অর্থাৎ তারা তাদের দাবি না মেটা পর্যন্ত সেখান থেকে সরতে রাজি নয়। বুর্জোয়া সদস্য বেইলি তখন বলে যে তৃতীয় শ্রেণীর সভাই হচ্ছে প্রকৃত জাতীয় সভা, এই সভাকে কেউ আদেশ করতে পারে না, অর্থাৎ তারা কাদের আদেশ মানবে না। বুর্জোয়া কারা? বুর্জোয়া তৃতীয় সম্প্রদায়েরই সদস্য। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যাজক ও অভিজাত ছাড়া বাকি যারা রয়েছে সবাই তৃতীয় সম্প্রদায়। তাহলে ওদের ছাড়া বুর্জোয়াও পড়ছে, তাহলে বুর্জোয়া তৃতীয় সম্প্রদায়। এই যে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা একজোট হয়েছিল, এদের মেন নেতৃত্বে বুর্জোয়ারাই ছিল। তো যখন পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে তখন এবার রাজা কি করবে? রাজা তো দেখছে গতি খারাপ, কারণ ফ্রান্সের মেজরিটি তো তৃতীয় সম্প্রদায়, তাই না? তাহলে অধিকাংশ জনগণই যদি রাজার বিরুদ্ধে চলে যায়, রাজা কাকে নিয়ে রাজত্ব করবে? রাজা তো এত মানুষের বিরুদ্ধে যেতে পারে না, 1-2 জন হলে রাজা কোনোভাবে চুপ করিয়ে দিত। কিন্তু যখন যে সবাই মিলে একসঙ্গে, ঐক্যবদ্ধতা একটা শক্তি, তাই ওই ঐক্যবদ্ধতা শক্তির কাছে রাজার শক্তিও মাথা নোয়াতে বাধ্য হলো। আর এই সময় রাজা খবরও পেয়েছিল যে তৃতীয় সম্প্রদায়ের লোকেরা নাকি একজোট হয়ে রাজপ্রাসাদ আক্রমণ করবে। তো রাজা কিছুটা ভয়ে ভীত হয়েও বলতে পারো যে শেষ পর্যন্ত তৃতীয় সম্প্রদায়ের দাবিকে মেনে নিতে বাধ্য হলো। এই যে 27 জুন তারিখে এই যে ভীত রাজা এই 3 সম্প্রদায়ের একসাথে এক ঘরে বসা আর মাথাপিছু ভোটের দাবিটাকে মেনে নিল, ফলে তৃতীয় সম্প্রদায় জয়যুক্ত হলো। এই ঘটনাটাই ইতিহাসে বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। তাহলে বুঝতে পারলে টেনিস কোর্টের শপথ কিভাবে হলো এবং সেই ঘটনা থেকে ধীরে ধীরে কিভাবে বুর্জোয়া বিপ্লবে উত্তরণ হলো। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।